থার্ড পার্টে আমরা কন্যাকুমারীতে কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি সেটা তোমরা দেখেছো। পরের দিন আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কি কি দেখছি তোমরা দেখতে থাকো। এই দেখো সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে। আমরা এবার যাব কেরালায়। ওখানে গিয়ে আমরা কি কি দেখবো সেটা তোমরা দেখতে থাকো। শুনেছিলাম কেরালা নাকি খুবই সুন্দর দেখতে, এখন নিজের চোখে দেখছি আর খুবই ভালো লাগছে। কি দারুণ সিনসিনারি চারিদিকে। আজকে তোমাদেরকে কেরালার রাজবাড়ি, কুবার ব্যাকওয়াটার আর কোভালাম বিচ এইসব জায়গা ঘুরে দেখাবো। যেই দিকে দেখাচ্ছি সেই দিকেই দেখছি শুধু সারি সারি নারকেল গাছ লাগানো আছে। প্রকৃতি যে এতটাই সুন্দর সেটা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। কিন্তু দুঃখের বিষয় আজকে 26শে জানুয়ারি হলিডে বলে আমরা প্রথমেই চলে এলাম রাজবাড়ি দেখতে। বন্ধ আছে তাই তোমাদের দেখাতে পারলাম না। যদি আবার অন্য কোনো দিন আসি তাহলে তোমাদের অবশ্যই ভিতরটা ঘুরিয়ে দেখাবো। মশলা বানানোর জন্য কেরালা অনেক ফেমাস, তাই আমাদের ড্রাইভার একটা খুব সুন্দর স্টোরের পাশে এসে দাঁড় করালো। ওখানে অনেক রকমের হ্যান্ডলুম এবং হোমমেড অর্গানিক মশলা বানানো আছে। এখানে দেখো কত রকমের মশলা রয়েছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা এবং এখানে চা, কফি, গোটা গরম মশলাও রাখা রয়েছে। এখানে দেখো অনেক রকম মশলা গিফট র্যাপ করেও রাখা রয়েছে। তোমরা চাইলে কাউকে এগুলো গিফট হিসেবেও দিতে পারো। এগুলো এখানে তোমরা চাইলে ঘরের জন্য কিনেও নিয়ে যেতে পারবে। এগুলোকে দেখে বাবা নিজেকে ঠিক রাখতে পারলো না, তাই বাবাও কয়েকটা জিনিস কিনে নিল। এখানে কলার চিপস খুবই বিখ্যাত, তাই তারকদার দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো দেখছে, ঘরে গিয়ে নিশ্চয়ই বানাবে হয়তো। এখান থেকে আমি চা পাতা, চিকেন মশলা, গোটা গরম মশলার একটা গিফট র্যাপ কিনে নিলাম। এরপর আমরা হালকা টিফিন সেরে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, সেটা হলো পুভার ব্যাকওয়াটার্স। এখানে দেখো চার্টে সব ছবি এবং নাম দেওয়া আছে যে আমাদের কোথায় কোথায় ঘোরাবে আর প্যাকেজটায় কি কি ইনক্লুড আছে। এরপর আমরা একটা বোট বুক করে নিলাম। প্রথমে 6000 টাকা বলছিল, কিন্তু অনেক বার্গেনিং করার পর একটু কম করলো। তো তোমাদের মধ্যে যদি কেউ এখানে আসার প্ল্যান করছো তাহলে অবশ্যই বার্গেনিং করবে, না হলে এরা অনেক টাকা চায়। এবার আমরা বোটে চাপবো, তো চলো তোমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরে দেখাই। এই দেখো আমাদের বোটটা চলে এসেছে। এবার এই বোটটা করে আমরা ঘুরতে যাব। এই দেখো বোটে চেপে আমরা সব লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবার যাচ্ছি আমরা খাড়ির মধ্যে দিয়ে সমুদ্রের দিকে। তোমরা জাস্ট একবার ভিউটা দেখো, দু সাইডে এত সুন্দর সিনারি আর আমরা মাঝখানে জলের মধ্যে দিয়ে যাচ্ছি। এত সুন্দর অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না তোমরা নিজেরা এসে অনুভব করছো। আমরা যেখান থেকে বোট বুক করেছি সেটা ছাড়াও আরো অনেক বুক করার জায়গা আছে। তোমরা চাইলে সেসব জায়গা থেকেও বোট বুক করে যেতে পারো। প্রথমে যেখানে চেপেছিলাম সেখানে জলটা যথেষ্টই পরিষ্কার ছিল, কিন্তু যত সরু সরু খাড়িগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি জলটা অনেকটাই ঘোলা। এত সরু সরু জায়গা, তার মধ্যে দিয়ে দুটো করে বোট যাওয়া আসা করছে। যাওয়ার সময় মনে হচ্ছে না একটা বোট আর একটার সঙ্গে লেগে যাবে, তাই অনেকটা ভয়ে ভয়ে বোটটা ধরে বসেছিলাম। এই দেখো এখানে বোটের উপর ডাব কেটে ডাবের জলও বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ডাবের জলও খেতে পারো, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না, তাই আমরা খেতে পারিনি। অনেক দিন ধরে সুন্দরবনে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে আসার পরে এত সুন্দর সিনারি দেখে আর সুন্দরবনে যাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, চারিদিকে শুধু নারকেল গাছের। সুতরাং এখানে ডাব সস্তা হওয়া দরকার, কিন্তু মোটেই না। একটা ডাবের দাম 50 টাকা, যেটা আমাদের ওখানে খুব বেশি হলে 30 থেকে 40 টাকায় পাওয়া যায়। এই যে ঘরগুলো দেখছো, এখানকার লোকেরা বেশিরভাগই এই জলপথে যাতায়াত করে। দেখো এখানকার লোকেরা ছিপে করে আবার মাছও ধরছে। বাবাই ওই দেখ কত বড় একটা সারস পাখি তারের উপর বসে আছে। কই মা? হ্যাঁ তো, কত বড় বড় সারস পাখি গো। এবারে আস্তে আস্তে আমরা সমুদ্রের কাছে চলে আসলাম। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি জলটা ততটাই পরিষ্কার হচ্ছে। মা দেখো কি সুন্দর, এখানে জলের মাঝখানে মাদার ম্যারিরও স্ট্যাচু রাখা রয়েছে। এই যে ফ্লোটিং কটেজ গুলো দেখছো, এগুলো টুরিস্টদের থাকার জন্য ব্যবস্থা করা হয়। তোমরা যদি কোনোদিন এখানে ঘুরতে আসো চাইলে এখানে থাকতেও পারো। জলটা এবারে আস্তে আস্তে সমুদ্রের কাছে গিয়ে মিশছে, আর সমুদ্রের ঢেউটাও দেখো আস্তে আস্তে বাড়ছে। নৌকাটা দুলছে, তাই একটু ভয় ভয়ও লাগছে। দেখো এটাকে এলিফ্যান্ট রক বলে, কারণ এই পাথরটা অনেকটা হাতির মতো দেখতে। মা এই দেখো ফ্লোটিং রেস্টুরেন্ট। চলো না মা, এখান থেকে যাওয়ার সময় খাওয়া দাওয়া সেরে যাবো। না রে বাবু, আমাদের হাতে অত সময় নেই, আমাদের এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যেতে হবে। আমরা এবার গোল্ডেন স্যান্ড বিচে নেমে পড়লাম। এবার চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাই।
এটাই হলো সেই গোল্ডেন স্যান্ড বিচ, কিন্তু নামেই গোল্ডেন, বালির সঙ্গে কালো কালো মাটি মেশানো আছে। দুঃখের বিষয় এখানে স্নান করা যাবে না, কারণ এখানে জলের অনেক স্রোত, তাই বাঁশ দিয়ে দড়ি বেঁধে রেখেছে যাতে দড়ির ওই ধারে না যাওয়া যায়। এই সমুদ্রের বিচে হালকা টিফিন করারও ব্যবস্থা আছে, তোমরা যদি কেউ টিফিন করতে চাও তাহলে এখানে এসেও করতে পারো। টিটি দিদুন গরম বালিতে আর হাঁটতে পারছিল না, তাই ওর বাবা পিঠে করে বোটের দিকে নিয়ে গেল। তো আমাদের আগের মতো পুবার ব্যাকওয়াটার ঘোরা কমপ্লিট। এবার আমরা যেখান থেকে চেপেছি সেখানেই ফিরে যাচ্ছি। জায়গাটা আমার খুবই ভালো লাগলো। তোমাদের মধ্যে যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই আসবে, এসে ঘুরে যাও। জায়গাটা সত্যি খুবই সুন্দর। এত সুন্দর সিনারি দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যি এখানে আসাটা আমাদের সার্থক হয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা কোভালাম বিচে যাব। তো চলো তোমাদেরকেও বিচটা ঘুরে দেখাবো। কোভালাম বিচ যাওয়ার আগে আমরা আদিমালা শিবা টেম্পল দেখতে টিকিট কেটে ঢুকে গেলাম। এখানে শিব ঠাকুরের 54 ফুট উঁচু একটা স্ট্যাচু রাখা রয়েছে। শিব ঠাকুরের স্ট্যাচুটাকে দেখার পর মনটা অনেক শান্তি পেল। ওই দূরে দেখতে পাচ্ছ একটা জাহাজও চলাচল করছে, আর এখানে জলটা দেখো কত পরিষ্কার নীল। শিব ঠাকুরের মন্দির ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম কোভালাম বিচের উদ্দেশ্যে। এটাই হলো কোভালাম বিচ, যার জন্য আমাদের মেনলি কেরালায় আসা। এই বিচটাকে হাওয়া বিচ বলে, এটাই কোভালামের মেন বিচ। এখানে দেখো বিচের ধারে ছাতা লাগিয়ে রেস্ট নেওয়ার জন্য চেয়ার রাখা আছে। তোমরা যদি কেউ এখানে রেস্ট নিতে চাও তাহলে নিতে পারো, ঘন্টা হিসাবে পয়সা নেয়। এখানে দেখো স্পিড বোটেরও ব্যবস্থা করা আছে। এই স্পিড বোটে করে সমুদ্রের মধ্যে কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে। এই সমুদ্রের জলটা দেখো কত নীল আর পরিষ্কার। আমরা যতগুলো সমুদ্র ঘুরেছি তার মধ্যে এটা সব থেকে সেরা বিচ। এত সুন্দর ভিউ দেখার পর এবার আমাদের মনে হচ্ছে এত দূর আসাটা সার্থক হয়েছে। কোভালাম বিচ থেকে বেরিয়ে আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম এবং আমরা ভেজ থালির অর্ডার দিলাম। একটার দাম ছিল 190 টাকা করে। কেরালা ঘোরা আমাদের কমপ্লিট। এবার সেখান থেকে গাড়িতে করে আমরা কন্যাকুমারীতে যে হোটেলে ছিলাম সেটার দিকে রওনা দিলাম। আমাদের কন্যাকুমারী ঘোরা কমপ্লিট। আমাদের ট্রেন ভোর 5:30টায়। এবার আমরা রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। গত 7-8 দিন ধরে নতুন নতুন জায়গা ঘুরলাম, খুবই ভালো লাগলো। এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নাই, যেতেই হবে, কারণ নিজের কাজ সব ফেলে এসেছিলাম, সেগুলো যে আবার শুরু করতে হবে। এত সুন্দর সিনসিনারি দেখার পর আর ঘরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। টোটোয় করে আমরা স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে আমরা হাওড়ায় যাব, হাওড়া থেকে আবার ট্রেন ধরে আমরা পানাগড়ে যাব। এই হলো আমাদের কন্যাকুমারী থেকে হাওড়া যাওয়ার ট্রেন। এটাতে করে আমরা হাওড়া পৌঁছাবো, কিন্তু আজকে পৌঁছাবো না, কাল রাত 12টা 12:30টায় পৌঁছাবো। প্রায় 42 ঘন্টার জার্নি। ট্রেনে উঠে যে যার মতো সিট নিয়ে বসে পড়লাম। প্রত্যেকের জন্য 2টো করে বেডশিট, একটা বালিশ, একটা করে কম্বলও দেওয়া আছে, এবং ট্রেনটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এইভাবে আমরা 42 ঘন্টার ট্রেন জার্নি মজা করতে করতে কাটিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।